দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া মাগুরা টক অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। জনাব অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন করে সৃষ্টি হয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার পলায়নের মাধ্যমে বাংলাদেশে এক নতুন সূর্য উদিত হয়েছে। আমরা যে স্বপ্ন দেখেছি, আপনার কাছে আমার প্রশ্ন, বর্তমান বাংলাদেশ কেমন চলছে? আমি একটু পাল্টা প্রশ্ন করি আপনাকে। ধন্যবাদ আপনাকে। গত 16 বছর কেমন চলেছিল বাংলাদেশ? গত 16 বছর বাংলাদেশ কিভাবে চলেছে? 16 বছরে বাংলাদেশে কোনো ভোট হয় নাই। 2008 সাল থেকে 9 সাল থেকে 2008, 2014, 2018, 2024 এদেশে পার্লামেন্টে ভোট হয়নি। নির্বাচনের একটা তামাশার নাটক সেখানে অভিনীত করে সগর্বে বলেছে আমরা নির্বাচিত গণতান্ত্রিক সরকার। যে কোনো গণতান্ত্রিক সরকার ছিল না। এই 16 বছরে কোনো সিটি কর্পোরেশন, কোনো পৌর কর্পোরেশন, পৌর মানে সিটি কি বলে পৌরসভা, তারপর ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, কোনো নির্বাচন হয়নি। সব একদলীয় তারা ছাপা দিয়ে নিয়ে গেছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে তুলছে। নির্বাচন মানে সাংবিধানিক যে প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, দুর্নীতি দমন কমিশন, সব ধ্বংস করেছে। এনবিআর সব ধ্বংস করলো। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, পুলিশ প্রশাসনকে ধ্বংস করে ফেললো। বিচার বিভাগকে শুধু চিফ জাস্টিসের নিচে পর্যন্ত একইভাবে কথা বলছে। এই যে মানুষের মানে যে অর্থ, দেশের লক্ষ লক্ষ কোটি টাকা, শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকেও টাকা মানে তার বোর্ড থেকে টাকা চুরি করে ব্যাংক থেকে, রিজার্ভ থেকে। তো এইরকম একটা পরিস্থিতিতে এই ভয়ঙ্কর যে দানবীয় যে ফ্যাসিস্ট শক্তি, যে নিকৃষ্টতম স্বৈরাচার এবং ফ্যাসিস্ট শক্তি, তার পতনের জন্যে যে মানুষ, সারা দেশের মানুষ নেমে আসলো। 16 বছর যাবৎ আমরা অনেক মানে ত্যাগ করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, বহু জীবন দিয়েছি, বহু বহু লোকের জীবন দিয়েছে, মায়ের কোল খালি হয়েছে, গুম খুন অত্যাচার নির্যাতন মিথ্যা মামলা সমস্ত মানুষকে নিঃস্ব করে দিয়ে এই একমাত্র সেই মানে ইয়ের থেকে কি বলে যে ভয়ঙ্কর একটা ফ্যাসিস্ট সাম্রাজ্যের মতো তিনি দেশটাকে শাসন করেছেন। তাহলে এই যে পরিস্থিতি, সব জাতি কি করলো? এর বিরুদ্ধে এই 16 বছর যে আন্দোলন সংগ্রামের পরে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই তরুণ ছেলে মেয়েরা সাথে সমস্ত ছাত্ররা, সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা প্রতিজ্ঞা নিয়ে তারা রাস্তায় নামলো এবং তারা এক সময় জীবন দিল, অকাতরে জীবন দিচ্ছে, গুলি করে পাখির মতো গুলি করছে ক্ষমতা থাকার জন্য। হ্যাঁ, এবং সবকিছুকে যখন এক এক গুলি করে তখন মানুষ রাস্তায় নেমে আসবে। এই 5 তারিখের গভীরতা যদি কেউ না বোঝে, 5 তারিখে যে বিপ্লবী গণ অভ্যুত্থানের ব্যাপকতা যদি কেউ না বোঝে, এর মানে বৈশিষ্ট্য যদি কেউ না বোঝে, তাৎপর্য যদি কেউ অনুধাবন করতে ব্যর্থ হয়, তাহলে তারা আজকে এইসব নিয়ে মায়া কান্না করতে পারে। আজকে হ্যান হলো, ত্যান হলো, অমুক হলো, তমুক হলো, অস্থিরতা দেখা যায়, কিচ্ছু দেখা দেয়নি। এখানে কত হলো যে একটা পুরোনো ব্যবস্থা ভেঙে গেছে, নতুনের জন্ম হয়নি, নতুনের জন্ম হবে। এবং এই পরিস্থিতিতে জন্মকালীন যে যন্ত্রণা, এটা একটা মানুষ ভোগ করতে পারে। কেবল 3 মাস হয়েছে, এখন একবার সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত একটা দেশ, সেই দেশটাকে আবার অর্ডারে ফিরিয়ে আনতে হবে। এখানে সমস্ত ব্যাংক ট্যাঙ্কে টাকা পয়সা নাই, জনগণের আমানতের টাকা লুটপাট করে কয়েকটা পরিবার নিয়ে চলে গেছে। এখানে এখানে বিদ্যুৎ খাতে, এনার্জি খাতে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, কুইক রেন্টাল করে এখানে নিজের দলীয় গোষ্ঠীদেরকে দিয়ে তারাই করছে। তো এই পরিস্থিতিতে আজকে আজকে একদিনের ভিতরে আলাউদ্দিনের টেরাক তো নাই, এটি হচ্ছে কিছু মানে ক্ষেত্রে কিছু ভুল হতে পারে, কিছু বিভ্রান্ত হতে পারে, কিন্তু তার সাথে আবার নির্মোহভাবে প্রতিবাদও করছে। আমরা এই সরকারকে, আমরা তো বলেছি, আমাদের পার্টি বলেছে, আমাদের পার্টি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে আমরা এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না, কারণ এই সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে। এই জন্য আমরা এই সরকারকে সমর্থন দিই এবং অ্যাট দি সেম টাইম সরকারের ভুলগুলোকেও আমরা তুলে ধরবো, যে এই জায়গায় ভুল হচ্ছে, এটা এরকম হওয়া দরকার, এটা আমরা মানে তুলে ধরবো। সেটাতে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা আমরা বলেছি যে আপনারা যে সংস্কারের প্রস্তাব এনেছেন, সংস্কারের প্রস্তাব আমাদেরও আছে, এইটাকে মিলিয়ে নিলেই হবে। অতএব আপনার সংস্কারগুলো করেন, যেটা যৌক্তিক সংস্কার দ্রুততম সময়ের মধ্যে করে তারপর আপনার নির্বাচনের রোড ম্যাপ দিন।
তারা সেদিকেই এগোচ্ছে। অতএব এত অস্থিরতার কিছু কারণ নেই যে দেশে আজকে একেবারে অস্থির হয়ে গেছে। বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক বিবেচনায় কে শক্তিশালী বেশি, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, বিএনপি জামাত, নাকি পতিত আওয়ামী লীগ সরকার? আপনার বিশ্লেষণ। অতীত তো অতীতের প্রেতাত্মা ঘুরে বেড়ায়। যারা পালিয়ে গেছে, যে মানে শেখ হাসিনা পালিয়ে গেছে, স্বেচ্ছা পালিয়ে গেছে নাকি, পালাতে বাধ্য হয়েছে, পালিয়ে গেছে। এবং তার আগে কি অবস্থা ছিল, যে আজীবন ক্ষমতা থাকবে, সেই একেবারে সেই মানে 41 সাল পর্যন্ত, কেউ কেউ বলে না আপনি 51 সাল পর্যন্ত থাকবেন। তাহলে বয়স বিবেচনায় 41 আর 51, এবার 24 বছর, যদি কারো বয়স 80 বছর হয়, তাহলে মানে 51 সালে কয় বছর হয়? অতএব সেসব বিবেচনা নাই, মানে আপনি এত থাকবেন, এসব স্বপ্ন। আচ্ছা, অতএব চারিদিকে এমন সুরক্ষা, এমন মানে নিশ্ছিদ্র সেই মানে বলে বেহুলার বাসর ঘর, যে চারিদিকে বৃষ্টিতে কোনো কোনো একটা বাতাসও ঢুকতে পারবে না। কিন্তু সেখান থেকে পালিয়ে গেল। এবং শুধু পতিত প্রধানমন্ত্রী পালা যায়নি, সাথে সাথে 300 এমপি পালা গেছে, সমস্ত সিটি কর্পোরেশনের মেয়ররা পালা গেছে, পৌরসভার মেয়ররা পালা গেছে, উপজেলার চেয়ারম্যান পালিয়ে গেছে, জেলা চেয়ারম্যান পালিয়ে গেছে, ইউনিয়ন চেয়ারম্যান ম্যাক্সিমাম পালিয়ে গেছে। তারপরে দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা পালিয়ে গেছে। কেন পালালো? কেন? এর আগে তো অনেকেরই পতন হয়েছে, পালায়নি তো কেউ তো পালায়নি। এই পালালো, এরা বারবার পালায়। কেন? মানে 75 সালে শেখ সাহেবের মৃত্যুর পরে, মানে তার যেটা অভ্যুত্থান হলো, তারপর তার জানাজা পড়ে লোক পাওয়া গেল না কেন? ওরা পালিয়ে গেছে, সব পালিয়ে গেছে। আর যে কজন ছিল সুবিধাবাদী, তারা মুস্তাকের মন্ত্রিসভা আবার শপথ নিল ওই দিনই ভোরবেলা, মানে যেদিন শেখ সাহেব মেরে ফেললো, ওই দিনই ভোরবেলায় মুস্তাক মানে সরকার গঠন করছে, এবং সেখানে মানে মন্ত্রিসভায় শপথ নিচ্ছে আপনার ইয়েটা পরের দিন আগে। এই মানে কি বলে যে আওয়ামী লীগের শেখ সাহেবের মন্ত্রিসভার 24 জন, মুস্তাকের মন্ত্রিসভায় 22 জন, তার মধ্যে 22 জনের মুস্তাকের মন্ত্রিসভা শপথ নেয়নি। আচ্ছা, এবং এবং তার জানাজা তো হয়নি, তার মানে জানাজা তো পড়তে পারেনি। জিয়াউর রহমানের মানে যে শহীদ মৃত্যুর পরে এখানে এই ঢাকায় মানে 7-8 লাখ লোক, সেই আমলে যেখানে ঢাকা শহরের লোক সংখ্যা ছিল 50 লাখ, তো সেই সময় আপনার এত বড় বিশাল জানাজা হলো। বিএনপি কেউ তো পালা যায়নি, বিএনপি তো পালা গেছে, কেউ পালা যায়নি। তাহলে আজকে এই যে পলাতক শক্তি, পতিত শক্তি, আবার তাদের শক্তিশালী, কোথায় শক্তিশালী আমরা তো দেখি না। শক্তিশালী যদি হতো, তারা তো কেউ তো রক্ষা করতে আসলো না, রক্ষা তো করতে আসে নাই। তাদের সাথে এই বিদেশি শক্তি আছে, মানে চীন আছে, রাশিয়া আছে, ইন্ডিয়া আছে, আমেরিকা আছে, সারা পৃথিবী আছে। এত বড় রাজনীতি কেউ বোঝে না। পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, সব আছে। বাংলাদেশে পুলিশ আছে, মিলিটারি আছে, মানে ডিসি আছে, এসপি আছে, মানে প্রশাসন আছে, বিচার বিভাগ আছে। অর্থাৎ তার বেশি স্পর্শ করবে কি? কিন্তু যখন পালিয়ে গেল, কেউ তো এগিয়ে আসলো না, আসে নাই তো। বরং সারা পৃথিবী প্রফেসর ইউনূস সরকারকে সমর্থন জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে, দ্বিপাক্ষিক আলাপ আলোচনা হচ্ছে, উনি জাতিসংঘে গেছেন, ভাষণ দিচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছে। অতএব এটা অন্তর্বর্তীকালীন সরকার। এটা বলছে একটা সরকারের পতন হয়েছে, আরেকটা সরকার আসবে গণতান্ত্রিক ভাবে, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের দায়িত্ব হচ্ছে টু ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার। তার দেশটা ডিসঅর্ডার হয়ে গেছে, অর্ডারে ফিরানো। এদের দায়িত্ব হচ্ছে নির্বাচিত মানে গণতন্ত্রকে উদ্ধার করা, যে সংগ্রাম আমাদেরও একই সংগ্রাম। অতএব গণতন্ত্র উদ্ধার করে নির্বাচিত মানুষের ক্ষমতা দিয়ে যাবে, এই তো ব্যাপারটা। তাহলে ওদের শক্তির প্রশ্ন রাখি। এখন বলবেন যে ইউনূস শক্তিশালী না ছাত্র, মানে ছাত্র জনতার অভ্যুত্থানের মাঝ দিয়ে পবিত্র ইউনূস এসছে সবার সাথে। অতএব পবিত্র ইউনূসকে তো নিয়ে কোনো কন্ট্রোভার্সি নাই, সবাই তো আমরা সমর্থন দিয়েছি। তিনি একজন বিশ্ববিখ্যাত একজন নোবেল বিজয়ী ব্যক্তি, তিনি এত বড় মানে মাপের লোক, তার নিয়ে রাষ্ট্রের তো কোনো নাই। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কারো পছন্দ অপছন্দের ব্যাপার আছে, ভুল ভ্রান্তি হতে পারে, ভুল ভ্রান্তি হলে পারে সেটা বিয়ে হবে, হতে তো পারে। এই শোনেন একটা কথা বলি, একদিন একটা অঞ্চলে মানে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা জায়গায় একটা লোকের নেতৃত্ব দিয়েছে। এই জায়গায় লোকজন বিদ্রোহ করেছে যে এই লোক এখানে
কারো কাছে গ্রহণযোগ্য না, কারণ তার বিরুদ্ধে অনেক অভিযোগ নানান অভিযোগ। ওই খবর গেল ওনার কাছে, না সবাই বললো যে নবীজির দেশে তোমরা বিদ্রোহ করো কেন, তাহলে চলো নবীজির কাছে গেলে, নবীজি কাছে গেলে তারা বলছে যে নবীজি আপনি অমুকের নেতৃত্ব দিয়েছেন, সবাই তাকে মানে না, বিদ্রোহ করে কেন, তবে তখন তার দোষগুলো তুলে ধরছে। উনি শুনে বললো যে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত। হ্যাঁ, ওইটা হাদিস আছে, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত। এবং উনি পাল্টে নতুন একটা লক্ষ্য দিলেন। তেমনি এমনি কোনো কোনো ক্ষেত্রে ভুল হতে পারে, রাষ্ট্রীয় রাজনীতিতে হয়তো হয়তো মানে একটা ভুল হতে পারে। আজকে যে 2 দিন ধরে কথা হচ্ছে যে তার উপদেষ্টা নিয়োগ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্ররাও তারা ওই মানে রাজু ভাস্কর্যের সামনে মিটিং করেছে, আবার মানে আরেকটা গ্রুপ ছাত্র জনতা তারা প্রেস ক্লাবে মিটিং করছে। তারা এর মানে ইয়ে চাচ্ছে, পদত্যাগ চাচ্ছে, দুইজন সম্পর্কে। এখানে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেখানো ফেসবুকে অনেক কথা বলছে। তো ঠিক আছে, এটা যদি কোনো মানে ইনফরমেশন গ্যাপ হয়, কোনো ভুল হতে পারে, সেটা ইট ইজ দ্য ডিউটি অফ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, তারা সেটা রেকটিফাই করবে। অর্থাৎ তার সাথে গভর্নমেন্টের একদিনে যে একেবারে সব উলটপালট হয়ে যাবে তা তো না। এখানে ছাত্র জনতার যে শক্তি, যে উত্তাল যে ছাত্র জনতার, যে দেশপ্রেমিক ছাত্র এবং জনতা, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, পেশাজীবী মানুষ, ছাত্ররা, তাদেরই শক্তির মানে ধারণ করছে এই সরকার। অতএব এটা সিনোনিমাস, এখানে সমার্থক, এখানে কোনো বিরোধ বাধার জন্য মানে অনেকে তথাকথিত গণমাধ্যমে কিছু লোক আছে খোঁচায় বিরোধ এগুলো করে লাভ হবে না। আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি? আওয়ামী লীগ কি খুব শিগগিরই ফিরে আসবে? আওয়ামী লীগের কি রাজনীতি ছিল? আওয়ামী লীগের রাজনীতিটা কি ছিল? আওয়ামী লীগের রাজনীতিটা তো রাজনীতির ভবিষ্যৎ মানে লুটপাটের কোনো ভবিষ্যৎ থাকবে দেশে? থাকবে না। এই যে লুটপাট, তারপরে এই যে মানে মানুষ হত্যা করা, গণহত্যা করা, নির্যাতন করা, তারপরে মানে দেশের সমস্ত প্রতিষ্ঠান ভেঙে দেওয়া, এই যদি রাজনীতি হয় তাহলে সব পালায় গেছে কেন? এখন লোক খুঁজে তো পাওয়া যাচ্ছে না। অতএব এদের ফিরে আসবে, কি নিয়ে ফিরে আসবে? বক্তব্যটা কি? একটা বক্তব্য তো থাকতে হবে। অতএব এটা বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করবে না। অতএব আওয়ামী লীগের আমি কোনো ভবিষ্যৎ দেখি না। মুসলিম লীগ যেমন পতনের পরে আর ফিরে আসে নাই, আস্তে আস্তে যেমন হিটলার পতনের পরে ফিরে আসে নাই, নমরুদ ফিরে আসে নাই, চেঙ্গিস খাঁ ফিরে আসে নাই, হালাকু খান ফিরে আসে নাই, মুসলিনী ফিরে আসে নাই, এরকম কোনো ফ্যাসিস্ট শক্তি নতুন করে আবার ফিরে আসবে, এটা দুঃস্বপ্ন। কথা হলো যে ফিরে আসবে যদি পরিষ্কার থাকে, যদি কেউ গণতান্ত্রিক রাজনীতি আন্দোলন সংগ্রামের মাঝ দিয়ে যদি ভুল না করে, যদি জনগণের কোনো একটা জনগণের স্বার্থকে ক্ষুণ্ণ না করে, জনগণই সমস্ত ক্ষমতা অধিকারী, এই জনগণের যদি হয় তাহলে জনগণের ভোট চুরি করেছে কেন? তুমি 14-16 বছর ধরে ভোট চুরি করেছো, এই যদি তোমার রাজনীতি হয় তুমি আবার এসে ভোট চুরি করবা, তুমি সমস্ত ব্যাংক ট্যাঙ্ক লুটপাট করেছো, তুমি আবার এসে ব্যাংক লুট করবা, তুমি সমস্ত প্রতিষ্ঠান ভেঙে দিয়েছো, আবার এসে প্রতিষ্ঠান ভাঙবা, আর এটা বাংলাদেশের মানুষ বসে বসে আঙুল চড়বে। এটা তো অলিক স্বপ্ন, এগুলো চিন্তা করে কোনো লাভ নেই। তাহলে কি আপনারা ভাবছেন কিনা বা অন্তর্বর্তীকালীন সরকার ভাবছে কিনা যে এই যে পতিত সরকার আওয়ামী লীগের গুম খুন হত্যা রাহাজানি দিনের পর দিন অত্যাচার, এই আওয়ামী লীগের বিচার কিভাবে করবে? বিচার হবে, বিচার শুরু হয়েছে। এখানে যারা যে ক্রিমিনাল অফেন্স যেটা করেছে, ক্রিমিনাল অফেন্সের সাথে যুক্ত, এখানে গণহত্যা, এখানে মানে ইয়ে কি বলে যে মানুষের অধিকার হরণ, এখানে গুম খুন অত্যাচার নির্যাতন, হ্যাঁ, এখানে মানুষকে তাদের বাহিনীগুলোকে লেলিয়ে দেওয়া, এটা খেয়াল করছেন না যে কিভাবে মানে এগুলো আস্তে 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 সবকিছু রাইট ট্র্যাকে হবে? এটা হবে তো বটেই, এটা হবে না কেন? আপনারা যদি ক্ষমতায় যান তাহলে পতিত স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ পুলিশ বাহিনীকে প্রাইভেট বাহিনীতে পরিণত করেছে, তেমনি আপনারাও কি আপনাদের অঙ্গ সংগঠন, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সহ পুলিশ বাহিনীকে পেটুয়া বাহিনীতে পরিণত করবেন কিনা, বা আপনারা কিভাবে অঙ্গ সংগঠনগুলো পরিচালনা করবেন? তার আগে আমি দুটো প্রশ্ন করছি। তারা আওয়ামী লীগ একটা সংগঠন দাঁড় করে তারা নির্বাচনে আসবে, আপনার ধারণা কত সিট পেতে পারে? কত সিট পাবে এখন একেবারে নির্মোহভাবে বলে? আওয়ামী লীগ মনে হয় না কোনো সিট পাবে। আচ্ছা, মনে হয় না। তাহলে এই সিট
যে পাবে না তার মানে সিট পাওয়া না পাওয়ার মালিক কি হবে, নির্ণায়ক কি হবে? জনগণ। তাহলে বিএনপি যদি ক্ষমতা আসে, বিএনপি কত সিট পাবে? মেজরিটি কত হতে পারে? আনুমানিক হয়তো দেখা যাচ্ছে 200-250। এটা এটা দেবে কে? তাহলে জনগণ যদি বিএনপির সাথে থাকে, তাহলে জনগণ কেন থাকে? তার মানে বিএনপি জনগণের জন্য কাজ করে, বিএনপি জনগণের জন্য কাজ করে, বিএনপি জনগণের পার্টি। এবং বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলছেন, ইভেন আমাদের দলের ভিতরে যারা এখনই এই মুহূর্তে কিছু কিছু দুর্নীতি, কিছু কিছু ওই যে চাঁদাবাজি, কিছু কিছু এই খবর পাওয়ার সাথে সাথে তাদের বহিষ্কার করা হবে। অনেকের রিপোর্টটা ঠিক মতো দিচ্ছে না, অনেকে দেয় না, ওভারলুক করে, অনেকে দেয় না। কিন্তু কিন্তু সব কিন্তু মানে আমরা খবর রাখি, সব আমাদের সেন্ট্রাল কমিটি, আমাদের পার্টির চেয়ারম্যান এটা খবর রাখে। যাদেরকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া তো কাউকে বহিষ্কার করা যায় না। যাদেরই অভিযোগ, যে কয়েক হাজার তো বহিষ্কার হয়ে গেছে, অনেক কমিটি ভেঙে দিয়েছে গেছে। এবং সেখানে ওপেনলি একটা দল বলেছে, আমাদের দলের নেতা ওপেনলি বলেছে যে যদি বিএনপির কেউ এই সমস্ত করে, তার মানে যে আমাদের কাছে খবর আছে কিছু কিছু লোক করে বলেই তাদেরকে বহিষ্কার করা হবে। বহিষ্কার করে ওই আওয়ামী লীগ বলেছিল, শেখ সাহেব বলেছিল যে মানুষ পাইছে সোনার খনি, আমি পাইছি চোরের খনি। উনি কি বলেছে যে যে কেউ চুরি করলে তার বিচার করা হবে? তা তো বলেন নাই। উনি কি বলেছে আমি যা কিছু আনি চাটার দল কেটে নিয়ে যায়? উনি কি তাদের বিচার করেছেন? করেননি। আচ্ছা, শেখ হাসিনা কি বলেছে? আমার কাজের বুয়ার কাছে 500 কোটি টাকা, একবার হেঁচে কোটি কোটি, যে আমার কাজের বুয়া। তাহলে দেখো আমরা কি পরিমাণ লুটপাট করতে পারি, কি মানে পিয়ন ছাত্রলীগের মানে একটা ইউনিয়নের প্রেসিডেন্ট আছে, তার কাছে 2000 কোটি টাকা পাচার করবে। তাহলে এরা যদি মানে এইভাবে মানুষ গুমড়ে মরেছে, মানুষের ভিতরে জনসমুদ্রে মানে ভয়ঙ্কর নিম্নচাপের সৃষ্টি হয়েছে, একটা পর্যায়ে সুযোগ পাইছে মানুষ, সব মানুষ রাস্তায় নেমে গেছে, সব মানুষ রাস্তায় নেমে গেছে। এই ঢাকা শহর দেখা যাচ্ছে, এবং এটা পৃথিবীর ইতিহাসে এত বড় গণঅভ্যুত্থান। হ্যাঁ, এইভাবেই তো পুঞ্জীভূত যে আমাদের, হ্যাঁ এটা আমাদের আন্দোলনের কালমিনেশন। বিএনপি যে আন্দোলন করে আসছে, বিএনপি না শুধু, বিএনপি বা এই সমস্ত জনগণ এবং বিভিন্ন সমমানের রাজনৈতিক দল সবাই মিলে আমরা যে যে আত্মত্যাগ করেছি, আমরা যে আন্দোলন করেছি, তারই কালমিনেশন। এটা আমাদেরই ছেলে মেয়ে, এটা আমাদের এর মধ্যে কে বিএনপি না, মানে এরা এরা স্কুল কলেজে পড়া ছেলে মেয়ে। এরা তখন ঝুঁকি নিচ্ছে, সবাই সেই ঝুঁকির সাথে একাত্ম হয়েছে, আমরা একসাথে মিলে গেছে। অতএব এখানে মানে আমরা মনে করি না যে এই বিপ্লবী অভ্যুত্থান ব্যর্থ হবে, আর মানে টুকটাক ভুল ভ্রান্তি হবে, কিন্তু ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আমি যতটুকু ইতিহাস করেছি এবং বুঝেছি যে শহীদ প্রেসিডেন্ট তিনি সবাইকে কাছে টানতেন, যারা শিক্ষিত, তাদের যোগ্যতা আছে, তাদেরকে রাজনীতি ছিল, সবাই আমরা জানি। সেই ক্ষেত্রে তারেক রহমান এইবার যে আন্দোলনের ভূমিকা রেখেছে, আপনার নেতৃত্ব দিয়েছে সারা বাংলাদেশে, আপনাদের যে সমাবেশগুলো হয়েছে সেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে জনসমর্থন তৈরি করতে অধিকার, ভাতের অধিকার ফিরিয়ে আনার জন্য জনগণকে সচেতন করেছে। এবং যে তারেক রহমান এই যে পিছন থেকে নেতৃত্ব দিয়েছে, এবং 5ই আগস্টের পরেও কিন্তু উনি কখনো নিজেকে বলেন নাই যে আমি এই করেছি, নাই। বরং হেভিওয়েট প্রার্থীদের, তার দলের যারা অপরাধে জড়িত হয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ডিস্ট্রিক্টের কমিটি। আমরা এই তারেক রহমানের নেতৃত্বকে কিভাবে দেখছেন আপনি, রাজনীতি? আচ্ছা, প্রথম বলি, আপনি প্রথমে বলছেন যে জিয়াউর রহমান সাহেবের কথা। জিয়াউর রহমান না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। এই কারণে হতো না, কারণ আওয়ামী লীগ তো সব পালাই গেল, শেখ সাহেব ধরা দিল পাকিস্তানিদের কাছে, বললো তোরা পালা, সব পালায় চলে গেল। সমস্ত জনগণের উপরে পাক বাহিনী এটা ঝাঁপিয়ে পড়লো, মানুষ অসহায়। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি মেজর জিয়া বলছি, মানে উনি রিভল্ট করলো, ওই রিভল্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এবং আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। আচ্ছা, 26শে মার্চ। এখন কথা হলো যে উনি রণাঙ্গনে যুদ্ধ করলেন, লড়াই করলেন, তারপরে রাষ্ট্র ক্ষমতা এসে
তিনি অত্যন্ত সৎ, অত্যন্ত দেশপ্রেমিক। এই দেশের সমস্ত জনগণ নিয়ে তিনি অত্যন্ত মানে স্বাভাবিকভাবে সরকার পরিচালনা করছিলেন। এই অল্প সময়ের মধ্যে হ্যাঁ তিনি মানে সার্ক গঠন করলেন, সেই উদ্যোগ ওনার। উনি বিভিন্ন দেশে মানে একদিকে চায়নার সাথে সম্পর্ক, অন্যদিকে ভারতের সাথে সম্পর্ক, আঞ্চলিক সম্পর্ক, আমেরিকার সাথে সম্পর্ক, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে, এবং এখানে সব দেশে যা কিছু ভালো চাই যে দেশের অর্থনীতি, দেশের মানে শিল্প বাণিজ্য এবং যুব সমাজ, ছাত্র সমাজ সবকিছু গড়ে তুলতে লাগলেন। একটা বিশাল রাজনৈতিক দল বিএনপি তৈরি করলেন। আর তারেক রহমান সম্পর্কে বলছেন, ম্যাডামও সেই মানে ধারাবাহিকতায় এদেশে অনেক অনেক ত্যাগ শেয়ার করেছেন, অনেক লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। তারেক রহমান কথা বলছেন যে উনি দূরে থেকে, কিন্তু উল্টো। তারেক রহমান মানে যেমন ধরেন ঢাকাতে অনেক বড় বড় নেতা আছে, তাদের মানে তার এলাকায় অথবা কোনো ডিভিশনে হয়তো সেখানে দেখা যাচ্ছে যে বছরে একবার তারা কোনো জায়গায় পাচ্ছে, কেউ হয়তো একবার রংপুরে গেল, কেউ হয়তো একবার ইয়েতে গেল, একবার দেখছি। আর প্রতিদিন তারেক রহমান মানুষের সাথে আছে, প্রতিদিন। এখন মনে হয় না যে তারেক রহমান দেশের বাইরে আছে, মনে হয় যেন তিনি একাত্ম হয়ে আছেন, যেমন মাছ যেমন পানির মাঝে ভেসে বেড়ায়, তারেক রহমান ঠিক এইভাবে জনগণের মধ্যে তিনি সবসময় আছেন। এবং তারেক রহমান সামনের থেকেই নেতৃত্ব দিচ্ছেন, পেছন থেকে না, কারণ সামনেই নেতৃত্ব দিচ্ছেন। তিনি প্রত্যেক সপ্তাহে স্ট্যান্ডিং কমিটি মিটিং করছেন। তিনি প্রত্যেক দিন মানে মানে স্কাইপিতে সেই বিকেল থেকে গভীর রাত্রি পর্যন্ত, কখনো আবার সকালবেলা, আবার অন্য সময় টেলিফোনে তিনি সবসময় মানে কথা বলছেন, বিভিন্ন মিটিং করছেন। বাংলাদেশের মানুষ এটা এখন আর ভাবে না যে তারেক রহমান আমাদের মাঝে নাই, দেশের বাইরে। আমাদের মধ্যে, আমাদের আত্মায়, আমাদের রক্তে, আমাদের চিন্তায়, আমাদের চেতনায় তিনি নেতৃত্ব দিয়েছেন, বলিষ্ঠ নেতৃত্ব। অতএব তারেক রহমান সুদূর প্রবাসে আছেন, এই যে অনেকে বলে সুদূর প্রবাসে, তাতে কি হয়েছে? পৃথিবীর কানেক্টিভিটিটা কি? এখন তো নেটওয়ার্কের যুগ, এখন তো মানে ওই সেই ইনফরমেশন টেকনোলজির যুগ, মানে কিছু বলেন যে আপনার এইসব আইটির যুগ। এখানে তো আপনার হাতের মধ্যে, পৃথিবী হাতের মধ্যে। এই পৃথিবী আগের পৃথিবী না। আমরা যখন অ্যানালগ যুগে ছিলাম, হ্যাঁ, সেই যুগে আপনার কোনো মোবাইল ছিল না প্রথমে। তখন আপনার ওই একটা টেলিগ্রাম যেতে, এখান থেকে মাগুরা একটা টেলিগ্রাম যেতে। অতএব সেই সময় কোনো ইনফরমেশন মানে ঢাকায় কোনো আলোচনা করতে গেলে ওই 3 দিন সারাদিন সকালে শুরু করে রাত্রি 10টায় ঢাকায় এসে পৌঁছতাম, এবং তারপরে পরের দিন যে সব দেখা করে ঢাকায় কথা বলে আবার বাড়ি ফিরে যেতাম। আর এখন টেলিফোনের সাথে সাথে কথা বলা যাচ্ছে, এটা কিন্তু সেই অবস্থা ছিল না। অতএব তারেক রহমান এখন আমাদের মাঝে আছেন। হি ইজ ভেরি মাচ উইথ দ্য মানে ভাস্ট মেজরিটি পিপল অফ বাংলাদেশ, নট অনলি দ্যাট বিএনপি লিডার্স। তিনি সমস্ত জনগণের সাথে তিনি। ডোনাল্ড ট্রাম্প কি ডক্টর ইউনূস সরকারের জন্য বিপজ্জনক কিনা, আপনার বিশ্লেষণ? এই প্রশ্নটা অনেকে এই কথা চিন্তা করে মানে মানে শঙ্খধ্বনি দিচ্ছে, উরুধ্বনি দিচ্ছে, দুধ কলা খাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকার প্রেসিডেন্ট মানে বিশাল ব্যাপার, এবং সারা পৃথিবী নেতৃত্ব দেয় আমেরিকান প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প আগেও প্রেসিডেন্ট ছিলেন। অতএব ডোনাল্ড ট্রাম্পের যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমেরিকার যে নীতি, আমেরিকার যে কৌশল, তাদের যে সকল, সেভাবেই তারা চলবে। এখানে 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 মানে ডক্টর ইউনূসের সাথে হুমকির কি আছে? প্রফেসর ইউনূস বাংলাদেশ সরকারের প্রধান, আর তিনি মানে আমেরিকার প্রধান, অনেক বড় ইয়েতে। প্রথমেই তো প্রফেসর ইউনূস তাকে ইয়ে দিয়েছেন, মানে স্বাগত জানায়, ইয়ে দিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। বিএনপি তারেক রহমান তাকে অভিনন্দন জানিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল তাকে অভিনন্দন জানিয়েছে। এবং মানে এরপরেই আবার দ্বিপাক্ষিক বৈঠক হবে, হবে। এখানে এখানে আরো আনন্দিত হওয়ার কিছু নাই, আর ভয়েরও তো কোনো কারণ নেই। আমাদের সাথে আমেরিকার সম্পর্ক নিবিড় হবে, গভীর হবে, যেমন আমরা আন্তর্জাতিক সম্পর্ক চাই সেরকমই হবে। অত এখানে ইয়ের কোনো কারণ নেই। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। আবারও কোনো অনুষ্ঠানে আপনার সাথে কথা হবে। আপনি যে আমাকে সময় দিয়েছেন, আমি কৃতজ্ঞ। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাগুরা টকের সাথেই থাকবেন। শস্যে ভরা, বাওরে ঘেরা মোহনীয় মাগুরা। শিক্ষা, সংস্কৃতি, আন্দোলন, সংগ্রাম, রাজনীতি, এই সকল ক্ষেত্রে ভূমিকা রেখেছে এই ছোট্ট জেলা মাগুরা। সমসাময়িক বিষয় নিয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান মাগুরা টক। অনুষ্ঠানটির সঞ্চালনা ও পরিচালনা করেছেন শাহিনুর ইসলাম।